রোহিঙ্গা সমস্যা বা এই ধরনের পুশব্যাক সমস্যা যদি হয় তাহলে এটা সমাধানের কিন্তু দুটো উপায় আছে। একটা হলো আপনি কূটনৈতিকভাবে সমাধান করেন, আর একটা হলো সামরিকভাবে সমাধান করেন। আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা হলো কূটনৈতিক সমাধান। কিন্তু কূটনৈতিক সমাধান তখনই আসবে যখন প্রতিপক্ষ আপনাকে দেখবে যে আপনি সামরিকভাবে অত্যন্ত স্ট্রং, আপনার মানসিকতা। এটা কিন্তু শুধুমাত্র সাইজের ব্যাপার না, যে দেশ বড় হইতে হবে তা না। কিন্তু পুশিন, তারপরে হলো ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো, করিডোর এবং সীমান্ত নিরাপত্তা, অনেকগুলি বিষয় আছে এবং এগুলি প্রত্যেকটি জটিল বিষয়। এগুলি এক বাক্যে সমাধান দেওয়া সম্ভব না। আমি আজকে যে উদ্দেশ্যে বলবো সেটা হলো যে আমরা প্রায়ই এই ধরনের পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করি। কথা সত্য, ভারত তো অবশ্যই দায়ী এবং তারাই সমস্যা তৈরি করে যাচ্ছে। এটা ভাবার কোনোই কারণ নাই যে ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিবে। তাহলে আমাদের করণীয় কি? আমরা কি ভারতকে শুধরাতে পারবো? আমরা কিন্তু ভারতকে শুধরাতে পারবো না। আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারবো এবং আমাদের কর্মপন্থা ঠিক করতে হবে যে ভারতের এই সমস্ত সমস্যা মোকাবেলার কিভাবে আমরা করব এবং তাকে কিভাবে আমরা এই জবাবগুলি দেব, এই সমস্ত সমস্যার সমাধান করব। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সমস্ত সামাজিক ইন্ডিকেটর আছে তার কোনোটাই কিন্তু ভারতের যে যুক্তি যে ভারতে আমাদের দেশের থেকে মানুষজন যায় এবং প্রতি মাসেই নাকি 5,000 লোক যাচ্ছে, এটা হলো হেমন্ত শর্মার মানে অভিযোগ। আর এই হেমন্ত শর্মা এবং পশ্চিমবঙ্গ এই যে এই দুটা রাষ্ট্রই কিন্তু এই সমস্যাগুলি তৈরি করে কখন? যখন যেমন পশ্চিমবঙ্গে বিজেপির একটা অনেক দিনের স্বাদ যে তারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষমতা দখল করতে চায়, কিন্তু শুধুমাত্র ব্যালেন্সড পপুলেশনের কারণে এবং দীর্ঘদিন বামদের শাসন এবং মমতা ব্যানার্জির শাসনের কারণে বিজেপি কিন্তু সুবিধা করতে পারছে না এবং তারা কিন্তু বিভিন্ন কারণে এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা লাগায় এবং ওই সমস্ত কারণেই কিন্তু পুশব্যাকটা আসে আমাদের কাছে। ঠিক একইভাবে আসামেও কিন্তু একই সমস্যা। আসামে এখন বিজেপি ক্ষমতায় আছে, এখন যদি বিজেপি যেন ক্ষমতা থেকে না যেতে হয় সেই জন্য এই ইস্যুটা তারা তৈরি করে রেখেছে। তো এই ইস্যু সাথে আমরা মোকাবেলা করবো কীভাবে? প্রথম কথা আমাদের ভাবতে হবে এই ইস্যুগুলি কিন্তু তখনই হয় যখন এই ইলেকশনটা কাছাকাছি আসে। সুতরাং আমাদের সরকারকে একটা প্রোঅ্যাক্টিভ কাজ করতে হবে, যে কাজটা আমার মনে হয় যে আমরা আমাদের নিজেদের অন্য ইস্যুতে এত ব্যস্ত থাকি যে এই সমস্ত বিষয় পরিকল্পনা করার কেউ নাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমরা যদি আমাদেরকে ঠিক করি, অর্থাৎ আমাদের ভিতরে যদি সেই ঐক্যটা রাখতে পারি জাতীয় স্বার্থে এবং আমাদের নিজেদের মধ্যে যদি অবিশ্বাসটা দূর করতে পারি। আজকে কিন্তু যে সমস্যায় এসে আমরা দাঁড়িয়েছি এটা কিন্তু জাস্ট অবিশ্বাস। এই অবিশ্বাসের কারণেই কিন্তু এই অবস্থা যে বিএনপি ইউনূস সরকারের উপরে, ডক্টর ইউনূস সরকারের উপরে আস্থা রাখতে পারছে না, ডক্টর ইউনূসও বিএনপির উপরে আস্থা রাখতে পারছে না। এটা কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ কনফিডেন্স। একজন আরেকজনের প্রতি কনফিডেন্স পাচ্ছে না। অথচ আমাদের যদি উদ্দেশ্যটা পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু এই আস্থার অভাব হওয়ার কথা না। এখানে একটা জাতীয় স্বার্থে যদি আমরা সবাই কিছু কিছু ছাড় দিই, যেমন বিএনপি একটা বড় দল, তাকে কিন্তু আরও অনেক তার মনটা আরও অনেক বড় করতে হবে এবং তার কোনো কিছুই সে যদি কিছু ত্যাগ করে এটা কিন্তু আলটিমেটলি সে ফেরত পাবে, লং রানে ফেরত পাবে এবং তখনই সে একটা ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেকে উপস্থাপিত করতে পারবে বা সবার কাছে গ্রহণযোগ্য করতে পারবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে করিডোরের ব্যাপারটা আছে, এই বিষয়টা নিয়ে দেশে অনেক বিতর্ক শুরু হয়েছে। আমি একটা উদাহরণ দিব, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি যখন ইউএন মিশনে ছিলাম সেখানে রাশিয়াতে দুটো দেশের মধ্যে গণ্ডগোল, একটা হলো আবখাজিয়া এবং জর্জিয়া। আমি এটা কেন বলছি, এটা একটা সমাধান, মানে এই ধরনের রোহিঙ্গা সমস্যা বা এই ধরনের পুশব্যাক সমস্যা যদি হয় তাহলে এটা সমাধানের কিন্তু দুটো উপায় আছে। একটা হলো আপনি কূটনৈতিকভাবে সমাধান করেন, আর একটা হলো সামরিকভাবে সমাধান করেন। আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা হলো কূটনৈতিক সমাধান। কিন্তু কূটনৈতিক সমাধান তখনই আসবে যখন প্রতিপক্ষ আপনাকে দেখবে যে আপনি সামরিকভাবে অত্যন্ত স্ট্রং, আপনার সেই মানসিকতা। এটা কিন্তু শুধুমাত্র সাইজের ব্যাপার না, যে দেশ বড় হইতে হবে তা না। কিন্তু
বসবাস করতে পারবো? এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন, বিরাট প্রশ্ন। সুতরাং এইখানে আমাদের সেই সামরিক অপশনটা তৈরি রাখার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি, এবং এটা কে করবে? এটা একটা সরকার এবং সামরিক সশস্ত্র বাহিনীর মধ্যে যারা আছেন তাদের একটা সম্মিলিত প্রয়াস। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে আমি আরেকটা উদাহরণ দিব, আমি জাতীয় ঐক্যের ব্যাপারে এখন সবাই এই কথাটা খুবই গত 15-16 বছর কোথাও উচ্চারণ হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনাকে ব্যক্তিগতভাবে দেখেছি, আমি যখন সামরিক প্রশিক্ষণ নিয়েছি ওই সময় আমি ওনাকে দেখেছি একটা আমাদের একাডেমিতে। কিন্তু এখন আমি তার ব্যাপারে, বা তখন থেকে আমরা তার ব্যাপারে পড়াশোনা করে যেটা জেনেছি, এখন যদি আমি চিন্তা করি তখন আমরা অবশ্য বুঝতাম না ব্যাপারটা। উনি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে একটা ব্যাপার, সেটা হলো জাতীয় ঐক্য। এবং জাতির ভিতরে উনি কোনো সময় দেখেন নাই যে এই দেশের মানুষ, সে যে রাজনৈতিক দলেই থাকুক না কেন, সে তো এই দেশেরই মানুষ। উনি প্রেসিডেন্ট সবার জন্যই, উনি বিএনপির জন্য প্রেসিডেন্ট ছিল, আওয়ামী লীগের জন্য প্রেসিডেন্ট ছিল, জামাত ইসলামের জন্য, সবার জন্য প্রেসিডেন্ট ছিল। এবং উনি কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে নিজেকে সবসময় বিচার করেছে। এবং চিটাগং হিল ট্র্যাক্সে আজকে যে সেটলার্সরা, যাদেরকে বলা হয় সেটলার্স, উনি যদি তখন এই সিদ্ধান্তটা না নিত, তাহলে আজকে আমরা হয়তো চিটাগং, পার্বত্য চট্টগ্রামকে আমরা রাখতে পারতাম না। সুতরাং উনি কি দেখেছে? উনি কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে দেখেছে যে আমার এই জায়গায় আমার ডেমোগ্রাফিক ব্যালেন্স আনার প্রয়োজন। আমার পক্ষে কে কথা বলবে? পার্বত্য অঞ্চলে আমার পক্ষে কথা বলবে বাঙালিরা। সুতরাং আমার বাঙালিদেরকে, এবং কাদেরকে নেব আমি? যাদের জমি নাই, যারা ভাসমান, আমি তাদেরকে নিয়ে যাব এবং তাদেরকে ওখানে জায়গা দেব। কারণ পার্বত্য চট্টগ্রামের কিন্তু প্রায় 92% জমি কিন্তু সরকারি, মাত্র 8% সম্ভবত যে এই জমিটুকুই শুধুমাত্র প্রাইভেট ল্যান্ড। এই 92% জমিতে যে, এবং বাংলাদেশ সরকারের সেই অধিকার আছে যে আমি কাকে কোথায় রাখবো, যদি আমার ভূমিহীন মানুষ থাকে তাকে আমি কোথায় সেটেল করবো। সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু করেছে উনি। কিন্তু কোনো শুধু দেশের কথা চিন্তা করেছে, সার্বভৌমিত্বের কথা শুনতেছে, এবং সবার ভিতরে যে ঐক্য সেটাকে উনি ধরে রাখার জন্য। এবং এই সমস্ত ইস্যুতে কিন্তু উনি সবসময় ওনার সেই মহত্ব উনি দেখিয়েছেন। এমনি কারণ কোনো বিভাজন রেখা করার চেষ্টা করেনি। যে কোনো রাষ্ট্রনায়কের প্রথম কাজ হলো সমাজের বিভাজন দরকার। আজকে যে পরিস্থিতিটা আমরা হচ্ছে, ভারত থেকে কেন আমরা এই চাপ পাচ্ছি? কারণ আমরা নিজেরাই এলোমেলো। আমরা যদি এলোমেলো থাকি তাহলে ভারত আমাদের এই সুযোগ নেবেই। সুতরাং আমরা ভারতকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা নিজেদেরকে আমরা গুছিয়ে ফেলি, নিজেদের যে সমস্ত ছোটোখাটো বিভেদ আছে সেগুলি আমরা মিটিয়ে ফেলি জাতীয় স্বার্থে। এটা যদি করতে পারি তাহলেই একমাত্র এই সমস্ত পরিস্থিতি আমরা একত্রে মোকাবেলা করতে পারবো, এবং সেটার জোর তখন অনেক শক্ত হবে এবং অনেক শক্তিশালী হবে। ভারত এখন আমাদেরকে ঘাড় মটকায় কিছু করতে চাচ্ছে, যার ফলে এটা পশ্চিমটা হচ্ছে জাস্ট আমাদেরকে ত্রাস সৃষ্টি করা, আমাদের মনোবল ভাঙিয়ে দেওয়া। আমাদের যারা রাষ্ট্র পরিচালনা আছেন তাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে তুমি যদি আমার কথা না শোনো তবে তোমাকে আমি কি কি করতে পারি তার একটা ছোট্ট নমুনা হচ্ছে আরো কিছু কি করবো এটা অপেক্ষায় আছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে আপনি অত নিশ্চয় অত কাঁচা জিনিস না, অনেক বড় প্লেয়ার, আন্তর্জাতিক মানের প্লেয়ার। ওই সব ছোট্ট খাট্ট দিয়ে আপনাকে কাজ করতে পারবে সেটা আমি ধারণা করি না। আমি একটা বিষয় আজকে শুধু এখানে ক্লিয়ার করতে চাই, যারা বলেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমি তাদেরকে প্রথম বলি যে আপনারা শুধু মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে এই কথার জন্যই ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলেন। আমি বলবো যে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি, তারা পাকিস্তানকে ভাঙার জন্য, তাদের চিরশত্রু, তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ভাঙার জন্য তারা মুক্তিযুদ্ধে গায়ে পড়ে লেগেছে, গায়ে পড়ে লেগেছে, এবং পাকিস্তানকে তারা ভাঙতে পেরেছে। এটা তাদের ৭১-এর সবচেয়ে বড় সাফল্য ছিল পররাষ্ট্রীয়। সুতরাং মুক্তিযুদ্ধ করে আমাদেরকে বাহ্যের কোনো সহযোগিতা, তারা কেন সহযোগিতা করে নাই তার প্রথম প্রমাণ পাবেন মুক্তিযুদ্ধ যেদিন শেষ হয়েছে। হাজার হাজার ট্রাকে করে বোঝাই করে বাংলাদেশের কল কারখানা থেকে সমস্ত কল কারখানা লুট করেছে, সামরিক সরঞ্জামগুলো লুট করেছে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুট করেছে। তারপরের প্রমাণ পাবেন বাংলাদেশকে তারা 25 বছরের গোলামী চুক্তি, 25 বছরের গোলামী চুক্তি করতে বাধ্য করেছিল। তার মানে তারা বন্ধু রাষ্ট্র নয়।
পেছন দরজা দিয়ে এসেছে, ঘাড় মটকায় ধরেছে, আবার ঘাড় মটকাতে চেষ্টা করে যাচ্ছে। আজকের এই দিনে সন্তুলাররা পার্বত্য চট্টগ্রামের ওই সন্ত্রাসী খুনি ত্রিপুরাতে বসে বসে ওই মোদী সরকারের প্রতিনিধির সাথে পার্বত্য চট্টগ্রামকে কিভাবে অস্থিতিশীল করা যায় তার জন্য পার্বত্য ত্রিপুরাতে আগরতলায় বসে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা কিসের জন্য বন্ধু রাষ্ট্রের? আমি ওই সকল সাংবাদিক বন্ধুদেরকে বলবো, দয়া করে যদি এই দেশকে ভালোবাসেন, এই পদ্মা মেঘনা যমুনাকে ভালোবাসেন, এই মা মাটিকে ভালোবাসেন, তাহলে আর কোনদিন এই ভুল উচ্চারণটি আপনারা করবেন না। যারা করবে তাদের গালে জুতা মারেন। কেন এই দেশ কি স্বদেশ কি আমাদের না? এটাকে বারবার কি এখানে কি সকল এসে খেয়ে যাবে? এখানে কি ডিম পারবে হাসে ঘামে বাগদাসে? কেন এই নৈরাজ্য এখানে তৈরি হবে? কারা তৈরি করছে? সবচেয়ে দুঃখ লাগে যখন দেখি এক ধরনের দুর্বৃত্তকারী বুদ্ধিজীবী, যারা বুদ্ধিজীবী বলতে আমার লজ্জা হয়, দুর্বৃত্তকারী বুদ্ধিজীবী আমাদের সন্তানদের কাছে মেসেজ দেন, প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। এই মেসেজটা দিয়ে কি হচ্ছে? তরুণ সমাজের মাথাকে ভুলাই দিচ্ছে। তারা বলছে ভারতের চাল খাও, ভারতের ডাল খাও, আটা খাও, পেঁয়াজ খাও, রসুন খাও। খাও, ভারতের খাই। আমি টাকা দিয়ে যদি জাপান থেকে গাড়ি কিনে আনি, সেটা আপনি বলেন যে জাপানের গাড়ি চালাও। আমি টাকা দিয়ে যদি ইউরোপ থেকে কোনো কিছু আমদানি করি, সেটা বলেন ইউরোপের। তাহলে ভারতের থেকে তো আমি পেড করে আনি যদি কিছু আনি, সেটা কেন দিব? এই কথাটা প্রচারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনি রয়ের দ্বারা প্রভাবিত হয়েছেন, আপনি ভারতের দল। যারা এই কথাগুলো বলেন প্রকৃষ্ট ভাবে আপনাদের উদ্দেশ্য আমরা বুঝি, আপনাদের বাধ্যনি আমরা বুঝি। তো সাবধান হয়ে যান। ওলি আউলিয়ার স্বদেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। আপনার কয়জন সৈনিক রক্ত দিয়েছে? এই বাংলাদেশে 2 লক্ষ মামলের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।